প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। আলোর যাত্রায় অবিচল এই শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হচ্ছে যুগোত্তীর্ণে বাতিঘর নাট্যোৎসব 2024। এই আয়োজনে আজ সন্ধ্যা 7:15টায় মঞ্চায়িত হবে নাটক মাঙ্কি ট্রায়াল। নাটকটির নির্দেশনায় মুক্তনীল। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রকৃতির ছন্দ শিরোনামে কালার্স আর্টিস্ট গ্রুপের যৌথ প্রদর্শনী। সাম্প্রতিক সময়ে আঁকা শিল্পীদের 65টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনী চলবে 14 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে অনুষ্ঠান টিফিনের ফাঁকে। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। শুনলাম যে বিধবা লতা ওরে দাবরানি দিছে, আর হুদাউদি দাবরানি দিবে এরকম মেয়ে তো লতা না। লতার আমি ছোটবেলা থেকে চিনি। কোন লতা? তুই চিনবি না, তুই তো গ্রামে যাস না। আমি চিনি, বিয়ে হয়েছিল, জামাই ঠাডা পরে মরে গেছে। ওই ঠাডার স্মৃতি নিয়ে আসে বাইচে আছে। কারণ পুরুষ মানুষ দেখলেই তার ভিতর সে ঠাডা দেখে, একটা বিজলি দেখে। আপনি এখানে? হ্যাঁ, বাসা থেকে পাইপ বেয়ে নেমে আসছি। পাইপ বেয়ে নামতে গেলেন কেন? এত রাতে তো বাসা থেকে বাইরে দিতে দিব না আমারে। তো এত রাতে আপনার বাসা থেকেই বা কেন বের হতে হবে? তোমার জন্য। তুমি একলা একলা তো রাইতে যাও, আমার ভয় লাগে। তোমার জন্য নামছি। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি ডিফারেন্ট টাচ ব্যান্ডের ভোকালিস্ট মেজবা রহমান। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি। সবকিছু মিলিয়ে কেমন চলছে জীবন বলেন? ভালো চলছে। সত্যি কথা, আমি একটু যথেষ্ট নির্ভর মনে করি নিজেকে, এবং এটা যদি নিজের একটা ব্যাপার আর কি, নিজেকে যদি সেভাবে মানিয়ে নিতে পারি তো সেটাই মানুষের জন্য আমি মনে করি যে যতই সুখ খোঁজার চেষ্টা করি সেটা হবে না। যদি নিজেকে যদি প্রমোদ দিতে পারি যে না আমি সুখী, তাহলে ওইটাই হবে সুখ আর কি। তো ভালো আছিস? আমি বলবো যে খুবই ভালো আছি, শুধু ভালো না। ভীষণ ভালো লাগছে ভাই আজকে আপনাকে পেয়ে। অনেকদিন পর আমরা আপনাকে আজকে পেলাম। গান তো শুনবোই, তার আগে একটু জানি যে গান ছাড়া অন্যান্য সময়গুলোতে আসলে কিভাবে কাটানো হয় বা কি কি করা হচ্ছে এখন? অন্যান্য সময়গুলো আমি খুব ফ্যামিলিয়ার আর কি। আমি যদি কোনো আমার যদি ব্যান্ডের প্র্যাকটিস অথবা কোনো শোজ আর কি, স্টেজ শোজ মানে শেষ টেস হলেই আমি মোটামুটি বাসায় চলে আসি। আচ্ছা, বাসায় ফ্যামিলির সাথেই আমি সময় কাটাই। হয়তো ওখানে বসে একটু ব্রাউজ করছি, গল্প করছি বাচ্চাদের সাথে, একটু গল্প টল্প করা, এটাই আর কি সময় কেটে যায় আমার। আচ্ছা, ব্যান্ডটা তো বেশ অনেকটা দিন একটা বিরতিতে ছিল। সেই সময়টা কাজ না করার জন্য মন খারাপ হতো কি? হ্যাঁ হতো, কিন্তু ওই সময়টা আমার ফাদার উনি খুব অসুস্থ ছিলেন, ক্যান্সার ছিল ওনার। তো ওই সময়টা ওনার সাথে আমার অনেকটা সময় দিতে হয়েছে, এবং ওনার যে বিজনেস ছিল, আমি যেহেতু বড় ছেলে তো আমাকে একটু ওইখানে সময় দিতে হয়েছিল আর কি। তো ওই জন্য একটা, আর আমরা জানি যে বিষয়টা, সেটা হলো যে ঢাকা থেকে চলে যাওয়া মানেই সব কিছুর সাথে ডিসকানেক্ট হয়ে যাওয়া। কারণ বাংলাদেশের এই একটাই ব্যাপার, সব কিছুই ঢাকার মধ্যে আর কি। অন্যান্য দেশে কিন্তু কালচারাল যে অ্যাক্টিভিটিসগুলা, টিভি মিডিয়াগুলা অন্যান্য ডিস্ট্রিক্ট বা জেলাতেও থাকে, কিন্তু বাংলাদেশে সবকিছু ঢাকার মধ্যে, ঢাকামুখী। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। আর বর্তমান সময়ের কাজগুলো নিয়ে কি ভাবছেন বা কি কি কাজ করা হচ্ছে ডিফারেন্ট টাচ নিয়ে এখন? আমাদের স্টেজ শোজ হচ্ছে, এটা একটা বিষয়। আর নতুন গান কিছু করেছি, কিছু কিছু। এখন তো সেই অ্যালবামের ট্রেন্ডটা নেই যে আগে অ্যালবাম বের করতাম।
কিছু কিছু গান মানে বিভিন্ন চ্যানেলগুলোতে আমরা ইন্ট্রোডিউস করছি, আবার আরও কিছু নতুন গান টানও এগুলো এই নতুন গান করছি, আবার লঞ্চ করছি, এরকমই হচ্ছে আর কি। হ্যাঁ, নতুন একটা গান আমি যদিও দু একটা চ্যানেলে করেছি, কিন্তু এই গানটা আবার একটু দেখলাম যে আর একটু একটু মডিফাইড করে আবার করা যায় কিনা, সেটা করে এখন দেখলাম যে ভালো হয়েছে। ওইটা কম্পোজিশন অলমোস্ট ডান। ওইটা দেখি, ওই গানটা প্ল্যান আছে যে ভিজুয়াল একটা ই করে আমরা আচ্ছা, মানে মিউজিক ভিডিও আকারে রিলিজ করা। আচ্ছা, আসলে আপনাদের মতন মানুষদের সাথে কথা বলতে গেলে পেছনের দিনগুলোর কথা না ঘুরে ফিরে আসলে চলেই আসে। সেই যে ডিফারেন্ট আছে সেই সময়টা, আমরা যদি বলি 90-এর দশকের একেবারে শুরুর দিকে যখন আপনারা এই গ্রুপটা ফর্ম করেন খুলনায়, তখন তো একটা অন্যরকম পরিবেশ ছিল, বা বলা যেতে পারে ব্যান্ড গানের জয় জয়কার ছিল। সেই সময়টার কথা যদি বলতে চান, তাহলে কোন কোন বিষয়গুলো আসলে সব থেকে বেশি মনে পড়ে? ওই সময় আমরা আসলে নবীন ছিলাম, মানে এবং সত্যি কথা ওই সময় তো একটা মানুষের মানে একটা কথা আছে না যে এখন যৌবন যা যুদ্ধে যাবার সময় আর কি। তো ওই সময় একটা ব্যাপারই ছিল আলাদা, মানে কৈশোর পেরিয়ে একটু বড় হয়েছি, তখন কিছু কিছু গান শুনে ইনফ্লুয়েসড হয়েছিলাম। যদি আমি এটা একটা ডিফারেন্ট স্টোরি যে আমি কিন্তু মানে গানের জগতে মানুষ ছিলাম না, আমি ধ্যান জ্ঞান সবকিছু ছিল, আমি প্লেয়ার হব আর কি, এরকম আমার একটা ছিল। এবং আমি ফুটবলার হতে চেয়েছিলাম, এবং আমি মডার্ন ক্লাবে, বাংলাদেশের যে বড় ক্লাব তাদের একটাতে আমি জয়েন করেছিলাম। কিন্তু ওই সময়টা আমি জাস্ট ম্যাট্রিকুলেশন আমার কমপ্লিট হয়েছে, রেজাল্ট বের হয়নি। তো আমার বড় বোন এবং দুলা ভাই ওনারা তো ছিলেন ঢাকায়, তা আমি ওই ম্যাট্রিক পরীক্ষা দিয়ে চলে এসেছি ঢাকায়। আচ্ছা, তো আমার খেলা দেখে আমার এক বড় ভাই, মানে কামাল আহমেদ, উনি ছিলেন মডার্ন ক্লাবের কি বলে ওই আজীবন সদস্য আর কি ওখানকার। তো উনি আমার খেলা খুব পছন্দ করতেন, তখন বলে যে তুমি তার, এবং তার মনের মধ্যে একটা ই ছিল যে আমি প্লেয়ার হবো এরকম। সে আমাকে নিয়ে গেল মডার্ন ক্লাবে, এবং ওখানে যারা ছিলেন সব বড় বড় প্লেয়ার, তাদের সাথে পরিচয় হলো, এবং বললো তুমি তাহলে আমাদের ক্যাম্পে জয়েন করো। তা আমি ঠিক আছে, তাহলে আমি খুলনা থেকে ঘুরে আসি। একটা পারমিশনের একটা ব্যাপার আছে, যেহেতু আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, সে সময় খুব তো বেশি বড় না, কলেজেও উঠিনি আর কি। মানে তখন আব্বা আমাকে ভীষণ ই করলো আর কি, প্রশ্নই ওঠে না, তোমাকে এখানে, আমি ভেবেছিলাম যে ম্যাট্রিক করার পরে এখানে আমি হয়তো কোনো কলেজে ভর্তি হবো আর কি। তা আব্বা এটা একদমই রাজি হয়নি। তা ওই স্বপ্নটা আমার ই হয়ে গেল আর কি, আমি আর মডার্ন ক্লাবে খেলতে পারলাম না আর কি। আচ্ছা, বলে তোমার পড়াশোনা নষ্ট হবে, তুমি এখন কেবল ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো, তুমি এখন গেলে তোমার তো পড়াশোনাই শেষ। তুমি কি, তারপরে তো আপনি হচ্ছে রিপল ট্র্যাক নামে একটা ব্যান্ড দলের সাথে কাজ করছিলেন। যখন কলেজে উঠলাম, কলেজে ওঠার বেশ পরে দেখি আমার এক বন্ধু একদিন বলে যে আমি তো গিটার শিখি, আমার বন্ধুটার নাম হলো কাজল, তো যাবি একদিন আমার সাথে? আমি চল যাই, এটা দেখি, এটা নতুন একটা জিনিস। তারপর বলে যে ঠিক ওই টাইমে চলে আসিস। তা আমি এবার ঠিক ওই টাইমে ওর চলে গেলাম। তোর বললো দোস্ত একটা কাজ কর, তো ওই সময় তো বাইসাইকেল, তুই গিটারটা একটু ধর, আমি তো সাইকেল চালাবো আর কি। তখন আমি একটু ফাজলামো করে বললাম তুই কি আমার ক্যারিয়ার হিসেবে এই প্ল্যানটা করছিস নাকি? তখন বলে না না দোস্ত, কোনো সমস্যা নেই, চল আমরা, দরকার হলে তুই সাইকেল চালাবি, আমি পিছনে ধরবো। তো যাই হোক, পরে গেলাম, এবং সত্যি কথা ওইটা শুনে আমাদের ওখানে এক ভাই ছিলেন, উনি পরে আমার ব্যান্ডের সাথে উনি ছিলেন, পান্না ভাই। ওনার গিটার শুনে আমি মুগ্ধ হয়ে যাই, সত্যি কথা এতটাই ইনফ্লুয়েন্সড হই যে আমারও ইচ্ছা হয় যে আমি একটু শিখবো গিটার, কিছু একটা করতে হবে। মানে খেলাধুলা করতে পারছি না, বাবার ভীষণ স্ট্রিক্ট প্রিন্সিপাল, সে খেলাধুলা আমাকে মানে না, যে তুমি খেলাধুলা করলে তোমার পড়াশোনা নষ্ট হবে। আচ্ছা, তারপরে আমি ওই আবার ঢাকায় এসে আমার বড় বোনের কাছেই আবদার করি। আব্বা তো যেহেতু এগুলা কোনোটা, আব্বা তো মিউজিকটা আরও অপছন্দ করে, মানে খেলাধুলা তো পরে সে বলেছে যে ও তো খেলাধুলাটাই ভালো ছিল, ও কেন এর ভিতরে গেল, কারণ তার
মিউজিক সম্পর্কে তার খুব একটা ভালো ধারণা ছিল না আর কি। ডিফারেন্ট টাচ যখন সবার মাঝে মানে এই এত জনপ্রিয় গানগুলো ছড়িয়ে দেওয়া শুরু করলো বা এত জনপ্রিয়তা পেল, আগে তো আসলে এত ভাবেননি যে এটা এত বেশি শ্রোতা দর্শক প্রিয়তা পেতে পারে। যখন শুরু হলো তখন ওই সময়টা কেমন ছিল বা তখন আপনাদের মধ্যে কি ভাবনা কাজ করেছে? ভাবনা কাজ করলো, মানে ওই সময়টা তো মানে খুব গণ আন্দোলন চলছে আর কি, 90 সময়। তো রেকর্ডিং শেষ হয়ে যাওয়ার পরে খুলনায় যাব, সেই হরতাল, আচ্ছা, যেতে পারছি না আর কি। তখন নদী পথে আমরা স্টিমারে করে খুলনাতে যাওয়ার প্ল্যান করলাম। তখন স্টিমারে তো আপনি জানেন কিনা জানি না, অনেক ক্যাবিন বা রুম থাকে, তার সামনে একটা ডেক বা আপনার ওই ব্যালকনি থাকে আর কি। তা আমাদের আমরা একটা রুমে আমরা 2-3টা ফ্রেন্ড আর কি, আর আমরা সোফায় বসে আছি সামনে। তো পাশের ক্যাবিনের যারা, ওখানে একটা ফ্যামিলি বা ছিল বা আরও অনেকটা গ্রুপ ছিল আর কি, ছেলেমেয়েরা দেখি মানে গান করছে আর কি। তখন ওই সময় যেসব ব্যান্ড ছিল, আমাদের যে সিনিয়র মোস্ট ব্যান্ড, তাদের গানগুলো করছে। ওই সময় আমরা অ্যালবাম রিলিজ করে আমরা ফিরছি আর কি, অ্যালবামটাও রিলিজ হয়ে গেছে আর কি। তখন খুব আফসোস হচ্ছে যে আমাদের গানগুলো কি এরা যেভাবে গাচ্ছে, আমাদের গানগুলো যদি কখনো যদি পপুলার হয় তাহলে তখন তো ওরা আমাদের গানও করবে, কিন্তু এই সৌভাগ্য কি আমাদের হবে? আমরা খুব আফসোস করছিলাম আর কি। এবং ফরচুনেটলি সেটা তো হয়েছে। একদম একদম সেটা আমার মনে পড়ে খুব, যে ওই ঘটনাটা, যে সবাই ওদের গান গাচ্ছে কিন্তু আমাদের গান তো অপরিচিত, এখনো শুনতে পারিনি তারা। আসলে এত এত গল্প ভাইয়া আপনাদের, মানে এগুলো শুনতে মানে চাইলে আসলে অনেকটা লম্বা সময় লাগবে। হ্যাঁ, একটি গান শুনি এখন আমরা। গান না, আমরা যে শোজগুলো করি আর কি, সাধারণত স্টেজ যে প্রোগ্রামগুলো করি, ম্যাক্সিমামই দেখা যায় যে কোনো রিইউনিয়নে আমরা যাচ্ছি, কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির রিইউনিয়নে আর কি। তখন আমার বেটার হাফ মিসেস বলল যে তুমি একটা গান করতে পারো, তো রিইউনিয়নের উপর একটা গান করতে পারো। আচ্ছা, তো ওই চিন্তা থেকে ওই সময় আমি এই গানটা মানে একদিনের মধ্যেই গানটা করি, কিন্তু পরে আবার একটু চেঞ্জ করেছি আর কি, সেই গানটা একটু ট্রাই করছি আর কি। জীবনের নানা ব্যস্ততায় সময়গুলো হারিয়ে যায়, ফেলে আসা সেই দিনগুলো কেন বারবার ফিরে তাকায়। চলো খুঁজে নেই আবার সেদিন অনুভবে, বন্ধু আবার কবে দেখা হবে, বন্ধু আবার কবে দেখা হবে। এটা করিনি, অন্তরটা করিনি, জাস্ট মুখটা শোনালাম আর কি। মানে একটি গান যে মানুষের আবেগকে কতখানি স্পর্শ করতে পারে, আমার কাছে মনে হয় গানটি তার প্রমাণ। আপনাদের অসংখ্য জনপ্রিয় গান আছে, মানে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, দৃষ্টির প্রদীপ জেলে, এবং আমার কাছে মনে হয় হ্যাঁ এই গানগুলো যত শোতেই আপনারা যান না কেন এই রিকোয়েস্টগুলো আসতেই থাকে। একটি ব্যান্ড দলের জন্য বা একজন সিঙ্গারের জন্য এরকম একটি ট্রেডমার্ক থাকা, এমন একটা স্ট্যান্ডার্ড থাকা যেটাকে স্পর্শ করা সেই শিল্পীর জন্য বা সেই ব্যান্ড দলের জন্য সম্ভবপর হয়ে ওঠে না। এটা কি সৌভাগ্য, নাকি কিছু কিছু জায়গা থেকে আসলে মনে হয় যে না একটু পিছিয়ে যাচ্ছি, নিজের কাছেই নিজে আসলে যখন কম্পিটিটর? আমাদের অ্যালবামটা ফার্স্ট যখন মানে মাচ পিপলের কাছে চলে যায়, এত মানে বেশি চলে যায়, ওটাকে মানে মানে বিট করা পরেরগুলো খুব কঠিন হয়ে পড়ে আর কি, সত্যি কথা এটা। আমরা কিন্তু এরপরে অনেক ভালো গান করেছি, কিন্তু ওইটাকে করা যায়নি, এক্সিট করা যায়নি, সত্যি কথা। তো এটা মানুষের মনের মধ্যে যখন চলে যায় আসলে ওটাকে অনেক সময় হয় না এই জিনিসটা। এটার আমি আমি নিজেরা আমরা বুঝতে পারি না, অনেক ভালো ভালো আমরা খুব বুঝে শুনে জেনে বুঝে গান করেছি, মানে আমাদের মনের ইচ্ছাও ছিল ওই গানগুলো হয়তো মানুষের মনে যাবে, কিন্তু দেখলাম যে প্রথমটাকে বিট করতে পারেন কোনোভাবে। এটা কি ইতিবাচক বলে মনে হয়? না, ইতিবাচক না, এগুলো মানুষের একটা মানুষের মনের মধ্যে কি বসবাস করে আসলে বলা মুশকিল। এটা ইতিবাচক আমার কাছে, আমি ইতিবাচক মনে করি না। আচ্ছা, মানে আমরা তো আরো ভালো গান করেছি, কিন্তু সেগুলো
সবসময় ওগুলোই শুনতে চাই বেশি, যে ওই পুরোনো গানগুলোই গাইতে হবে। আচ্ছা, সময়ের কিন্তু সাথে সাথে কিছু কিছু গান যে একদম হয়নি তা না। হ্যাঁ। আমি এর পরে কিছু গান করেছি, একটা বাবাকে নিয়ে একটা গান করেছি, জি। ওই গানটা মাচ পিপল খুব নিয়েছে আর কি। তো আমার হয়তো ইচ্ছা আছে যে আরো কিছু গান করব, এগুলো আমার মনে হয় ভালো লাগবে মানুষের আর কি। শ্রোতা দর্শকদের সময়ের সাথে সাথে রুচির একটা পরিবর্তন হয়। যে সময় আপনারা গান করেছেন এবং এখনকার যারা শ্রোতা দর্শক, তাদের রুচির পার্থক্য অনেক, এবং জেনারেশনটাও তো আসলে চেঞ্জ হয়েছে। সেই জায়গা থেকে একজন শিল্পী হিসেবে গান করাটা কি একটু চ্যালেঞ্জিং বলে মনে হয় কিনা? আসলে সময়ের সাথে সাথে তো আসলে মানুষের টেস্ট চেঞ্জ হয় আসলে, হ্যাঁ, সব কিছুই চেঞ্জ হয় আর কি। এটা সবসময় হয়েছে। আমাদের আগের যে জেনারেশন ছিল তাদের থেকে আমরা একটু ডিফারেন্ট করেছি, আবার এখন সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ হয়েছে। এটা হবে হয়তো, সে নেক্সট ইয়েতে আরো আরো চেঞ্জ আসবে আর কি, তাই না? তো সেটা নিয়ে তো ভাবলে হবে না এখন। কিন্তু আমরা আমাদের জায়গায় এটা, আমাদের সেই টিপিক্যাল যে স্টাইলটা ওইটাই ধরে রেখেছি। আচ্ছা, যেমন আমরা সুর এবং কথা এগুলো কম্প্রোমাইজ করি না। সুর এবং এগুলো আমরা আগেও যেমন ছিল স্ট্যান্ডার্ডটা মেনটেন করি। অনেক সময় দেখবেন আপনি অনেক ভাইরাল হয় যেগুলো খুব সস্তা কথা, খুবই মানে রুচিহীন কথাবার্তা, এগুলো কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। অনেক জায়গায় এই এক্সাম্পলগুলো দিয়েছি, কিন্তু ওগুলোর না, গানের কথা নাই বললাম, কিন্তু এগুলো প্রচুর ভাইরাল হয়। কিন্তু আমার মনে হয় না এই গানগুলো কোনো মানে একটা ইসে ওই লং রানে এগুলো টিকে থাকার মতন গানগুলো তৈরি হচ্ছে। যেমন আমাদের যে আমরা 30 বছর 34 ইয়ার্স ব্যাক দেখেন, আমাদের গানগুলো এখনো কিন্তু যখনই আমরা কোথাও গাই মানুষকে, পিপলকে আমরা কানেক্ট করতে পারি, এবং নতুনরাও কিন্তু এই গানগুলো কভার করছে। হ্যাঁ, তো এরকম যদি না হয় তাহলে কি বলবো, যে যদি হয়তো নিশ্চয়ই এখনো কিছু গান আছে যেগুলো হয়তো বা নেক্সট 30 ইয়ার্স, আফটার 30 ইয়ার্স হয়তো হতে পারে, সেগুলো অন্য জিনিস। কিন্তু সস্তা যে মানে এগুলো গানগুলো, আমার রুচিহীন যে গানগুলো, এগুলো আমার মানে খুবই মানে পীড়া দেয় আমাকে। যে গানগুলো মানুষ কিভাবে নেয় এবং মানুষকে থেরাপির মতো তাদেরকে ওইভাবে ঠোকানো হয়, মাথার মধ্যে ঠোকানো হয়, সেগুলো শুনছে। একটা সময় তো ব্যান্ড দল মানেই আসলে নতুনদের মধ্যে একটা প্রবণতা ছিল, আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেক নতুনরা ব্যান্ড দল খুলেছে। তো এখন তো আসলে সেই আগ্রহটা নেই, এটা কি আবার ফিরে আসবে বলে মনে করেন? এটা আসবে বলে আমি মনে করি না। কেন মনে করি না? কারণ আমরা ব্যান্ড করেছি ওই সময়, কিন্তু অ্যামিউজমেন্টের বা বিনোদনের একটা ছিল, অনেক কম ছিল, স্বল্প পরিসরে ছিল। হ্যাঁ, যেমন ওই সময় একটা চ্যানেল ছিল বিটিভি মাত্র, আর ছিল রেডিও, এগুলো ছিল আর কি, রেডিও ছিল। আর এখন দেখেন কত কিছু চলে আসলো আপনার স্যাটেলাইট চ্যানেল, প্রচুর টিভি, অবারিত দ্বার খুলে গেছে একেবারে। এরপরে দেখেন এখন টিভিটাও এখন আমার মনে হয় পিছনে চলে যাচ্ছে আস্তে আস্তে। এত বেশি অনলাইন, এই যে যোগাযোগ, এই যে সোশ্যাল মিডিয়া, এত কিছু এসছে, মানুষের অ্যামেজমেন্টের অভাব নাই। এখন সবাই মিলে 4-5 জন বন্ধু মিলে বা 10 জন মিলে একটা কিছু করবে, সেই সুযোগটাই নেই। এখন সবার হাতে চলে গেছে কি, সবাই মনে হয় যেন ওই একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেছে সবাই ওই টিভিতে। এরপরে আবার কি আসে বলা মুশকিল। সেই জিনিসটা আমার মনে হয় না আর সেই ফিরে আসার সুযোগটা আছে আমার কাছে মনে হয় না। জি ভাইয়া, কথা বলতে তো অনেক ভালো লাগছিল, কিন্তু একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। হ্যাঁ, একদম শেষ পর্যায়ে আপনার কণ্ঠে সেই বিখ্যাত গানটি শুনতে চাই আরো একবার। নিশ্চয়ই। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চাই হারাতে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চাই হারাতে,
কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চাই হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। থ্যাংক ইউ। বাহ, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার Thank জন্য। you. ভালো থাকবেন অনেক। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। আর দর্শকদের শুভেচ্ছা, সবাইকে ভালো থাকবেন, আবার দেখা হবে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।